আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। লাল বেনারসি পরে বসে আছি। কিছুক্ষণ পরেই আমার বিয়ে, আর সেই মুহূর্তেই খবর এলো ছেলে বিয়ে করবে না। ছেলের বাসা থেকে না করে দেওয়া হয়েছে। আব্বু কথাটা শুনে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছে। বাড়ি ভর্তি মেহমান, এলাকার সবাই জানে আজ আমার বিয়ে। গ্রাম অঞ্চলে বিয়ের কথাবার্তা হলে সারা এলাকা জানাজানি হয়ে যায়। আর এখন যদি বিয়েটা না হয় তাহলে মানুষের কথার যন্ত্রণায় রাস্তায় মুখ দেখানো যাবে না। লোকে বলবে আমার কোনো দোষ আছে, আর তাই বিয়ে ভেঙে গেছে। এই প্রথমবারের মতো আপুর চোখে জল দেখতে পাচ্ছি আমি। আম্মু খুব কান্নাকাটি করেছে। সবাই জিজ্ঞেস করে, আব্বু আম্মু বলতে বাধ্য হয় যে বিয়েটা হচ্ছে না, ছেলে পক্ষ না করে দিয়েছে। সবাই এক এক করে বলে যাচ্ছে হয়তো মেয়ের কোনো দোষ আছে, আবার কেউ বলছে এই মেয়ের এখন বিয়ে হবে কই, খুঁত না থাকলে কি আর বিয়ের আসর থেকে বিয়ে ভাঙে। কেউ আবার বলছে কারো অভিশাপের ফল, নিশ্চয়ই কারো অভিশাপ লেগেছে। একজন তো বলেই বসলো আব্বুকে, ভাইজান এই মেয়েকে এখন বিয়ে দিবা কই? কেউ তো বিয়ে করবে না যদি জানে এই মেয়ের বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে। তখনই কেউ একজন এসে বলে ওঠে, আর যদি বিয়েটা আজই হয় তাহলে তো আর কেউ কিছু বলবে না, তাই না? আজ আর কিভাবে বিয়ে হবে রে বাবা? বিয়ে তো ভেঙেই দিয়েছে ছেলে পক্ষ। আর আর এত বড় বদনামের পর কে বিয়ে করবে আমার মেয়েকে? ছেলেটা সিনেমার নায়কের মতো বলে উঠল, আমি বিয়ে করব আপনার মেয়েকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আব্বু ছেলেটাকে বুকে জড়িয়ে বলল, আমার কোনো আপত্তি নেই বাবা, কিন্তু কিন্তু তোমার পরিবার, তারা কি মেনে নিবে এই বিয়ে? আপনি সেসব আমার উপর ছেড়ে দিন, আর আমার উপর বিশ্বাস রাখুন। চোখ মুছুন আর আপনার মেয়ের কাছে গিয়ে বসুন। আমি আসছি একটু পরে। আসবে তো বাবা? ভরসা রাখুন আমার উপর, আসছি আমি কিছুক্ষণ পরেই। ছেলেটা চলে যায়। আম্মু এসে আমাকে বলে, আমি তাদের কিভাবে বোঝাই আমি আমার বিয়ে হচ্ছে না তার জন্য কান্না করছি না। কেউ আমাকে ঠকিয়েছে, আমি সেই জন্য কাঁদছি, তার কথা মনে করে কাঁদছি। অনেকক্ষণ হয়ে যায়, ছেলেটা আর আসে না। সবাই আবার কানাকানি শুরু করে আর বলতে থাকে আসবে না ওই ছেলে, বিয়ে এটাও হবে না, দেখে নিও। সবার কানাকানি চলাকালীন হঠাৎ করেই ছেলে তার মাকে নিয়ে হাজির। এসে আব্বুকে বলেন, এটা আমার আম্মু। আম্মুকে ছাড়া তো আর বিয়ে করতে পারি না, তাই নিয়ে আসলাম আম্মুকে। আব্বু দূরে আছেন, তাই তাকে নিয়ে আসতে পারলাম না। আমার শাশুড়ি আম্মু আব্বু আম্মুকে আশ্বাস দিয়ে বলেন তারা আমাকে খুব ভালো রাখবেন, আর তাদের বাসার ঠিকানা পরিচয় সবকিছু জানান। মায়ান কি করে সেই সবও খুলে বলেন। আব্বু শুনে একটু স্বস্তি পান, তবে আব্বুর সেই মুহূর্তে শুধু মনে হচ্ছিল আমাকে বিয়ে দিতে পারলেই হলো, নয়তো আজ বিয়ে না হলে সমাজ আমাকে বাঁচতে দিবে না তাদের বিষাক্ত কথায়। তারপর ছেলে আর ছেলের মা একটা নীল রঙের বেনারসি আর কিছু গহনা দিয়ে আম্মুকে বলেন, আগের সব কিছু বাদ দিয়ে এগুলো পরিয়ে মেয়েকে তৈরি করুন। তারপর সবাই মিলে আমাকে আবার নতুন করে সাজায়। আমি স্বপ্নেও ভাবিনি আজ আমি নীল বেনারসি পরে বিয়ে করব। তবে একটা সময় খুব ইচ্ছে ছিল আমি সবার থেকে আলাদাভাবে বিয়ে করব। যেমন আমার বিয়ের শাড়ি লালের বদলে নীল হবে, আমার বাসর ঘরে কোনো গাঁদা ফুল থাকবে না, আমার বাসর ঘর হবে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো। আর আমার বর আমাকে বাসর ঘরে একটা লকেট গিফট করবে, যে লকেটে থাকবে তার নামের প্রথম অক্ষর, যেটা আমি চেনের সাথে পরলে সবসময় আমার বুকে থাকবে। কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয়? তবুও তো একটা হলো, এটাই বা কম কি? আমি রেডি হবার সাথে সাথে কাজে ডেকে আনা হলো। কাজে আমাদের বিয়ে পড়ালেন। আর মজার কথা হচ্ছে আমরা কেউ কাউকে এখনো দেখিনি। আর যেই নাম শুনলাম ছেলের, মায়ান রহমান, আমি জীবনে এই নাম শুনিনি। ছেলেকে আর চিনবো কোথা থেকে? ছেলে আমাকে চিনে কিনা তাও জানি না, দেখেছি কিনা কোনোদিন সেটাও জানি না। তবে মনে হচ্ছে ছেলেটা খুব ভালো, নয়তো এমন পরিস্থিতিতে একটা মেয়েকে কেউ এভাবে বিয়ে করে। যাই হোক, এখন তো সে আমার বর, আল্লাহ যেন তাকে ভালোই করেন।
বিয়ে শেষে আব্বু আম্মু স্বস্তির নিঃশ্বাস ফেলেন, আমাকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ তোকে ভালো রাখবেন দেখিস। মায়ানকে আব্বু হাত ধরে বলে দেন, আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিও না বাবা। আম্মু আমার শাশুড়ি আম্মুকে জড়িয়ে ধরে বলে দেয় আমাকে যেন মেয়ের মতো দেখে রাখেন। আমার শাশুড়ি আম্মু আম্মুকে আস্থা রাখতে বলেন তাদের উপর। আম্মু আব্বু আমাদের বিদায় দিয়ে দেন। মায়ান আর শাশুড়ি আম্মু আমাকে ধরে গাড়িতে তুলেন। তারপর আমার যাত্রা শুরু হয় মায়ানদের বাড়ির উদ্দেশ্যে। আমি একদম জার্নি করতে পারি না, তাই খুব বেশি খারাপ লাগছিল। হঠাৎ করেই বেখেয়ালে মায়ানের কাঁধে মাথা রেখে আমি শুয়ে পড়ি। চোখ বন্ধ করেছিলাম বলে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। হঠাৎ করেই শাশুড়ি আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। বৌমা, ওঠো এবার, আমরা এসে গেছি। চোখ খুলতেই দেখে আমি মায়ানের কাঁধে মাথা রেখে শুয়ে আছি। তাড়াতাড়ি করে ভালো মতো উঠে বসে আম্মুকে বললাম, আসলে আম্মু আমি জার্নি করতে পারি না তো, তাই খারাপ লাগছিল। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। আমি বুঝেছি মা, নেমে এসো। মায়ানের মুখটা আমি এখনো ভালো করে দেখিনি, আর না বান্দা কোনো কথা বলেছে। আমি নেমে আসতেই কয়েকজন মেয়ে এসে আমাকে বরণ করে নেয়। মায়ানের ভাবি এসে পরিচয় দেয়, সে মায়ানের ভাবি। সে বিয়েতে আসতে পারেনি, কারণ এই বাসায় সব কিছু আয়োজন করতে হয়েছে তার। সেই জন্য ভাবি আমাকে ধরে একটা রুমে নিয়ে যায়। অনেক রাত হয়ে যায় এর মধ্যে। আম্মু এসে আমাকে খেতে বলেন। আমার খেতে ইচ্ছে করছিল না, তাই খাবো না বলায় আম্মু আমাকে নিজ সাথে খাইয়ে দিয়ে যান। মনে মনে বলছিলাম, এত ভালো শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। রাত তখন 1টা। এতক্ষণে একবারও মায়ানকে আমি দেখিনি, না আমার আশেপাশে এসেছে। যাই হোক, ভাবি আমাকে ডেকে বলেন, মেঘা, চলো তোমাকে তোমাদের রুমে নিয়ে যাই। ভাবি আমাকে ধরে মায়ানের রুমে নিয়ে যায়। আমি ঢুকতে যাব, তখনই মায়ানের ছোট ভাই এসে বলে, আগে টাকা, তারপর ঢুকবে, বুঝলা? অনেক কষ্ট করে সাজিয়েছি। আমি ভাবির দিকে তাকাতেই ভাবি বলে, এটা তোমার একমাত্র দেবর, সে এতক্ষণ তোমাদের বাসর ঘর সাজিয়েছে। তখনই কে যেন জোরে বলে ওঠে দূর থেকে, ছোট, তুই এদিকে আয়, আমি টাকা দিচ্ছি, ওকে ঢুকতে দে। ওহ, তাহলে এটাই মায়ান সাহেব। ভয়েস তো সুন্দরী, কিন্তু গম্ভীর স্বভাবের নাকি আবার। যাই হোক, পরে দেখা যাবে। ঘরে ঢুকতেই আমি অবাক। এ তো রজনী আর গোলাপে সাজানো ঘর, যেমনটা আমি কল্পনায় চেয়েছি সবসময়। ভাবে আমাকে খাটে বসিয়ে দিয়ে চলে যায়, আর বলে যায় কোনো কিছু প্রয়োজন হলে যেন আমি তাকে ডাকি। আর বলে যায় ওয়ার্ড্রোবের দ্বিতীয় ড্রয়ারে 3টা শাড়ি রাখা আছে, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেন একটা পরে নেই। কিন্তু ভাবি, আমি তো শাড়ি পরতে পারি না, আপনাকে ডাকবো সকালে তাহলে? আচ্ছা ঠিক আছে, ডেকো, আমি আসছি তাহলে, কেমন? ভাবি চলে যায়। আমি বসে আছি চুপচাপ। তখনই দরজায় নকের আওয়াজ। আসবো? জি আসুন। মায়ান ঘরে ঢুকতেই আমি খাট থেকে নেমে ওকে সালাম করতে যাই। সবার কাছে শুনেছি বরকে নাকি বাসর করে সালাম করতে হয়। যেই নামে মায়ানের পায়ে হাত দিতে যাব, মায়ান আমাকে অবাক করে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, এই মেয়ে, এই ছুবে না আমায়, একদম ছুবে না। আমার বুকটা ধক করে ওঠে। আমি মনে মনে ভাবতে লাগলাম, এ আমি কোথায় এসে পড়লাম আল্লাহ।